বহুভুজ সূত্র আমরা কি করে করি না, একটা ভেক্টর জুড়ে আমরা করি। একজন এক্স অ্যাক্সিসে যাচ্ছে, একজন ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, তাদের মধ্যেকার রিলেটিভ মোশন বা রিলেটিভ হচ্ছে অ্যাক্সিলারেশন কত কি হতে পারে। ফ্রিকশন কি আছে আমাদের কাছে, ফ্রিকশন হচ্ছে স্থিত চলবর্তন, এদের গুণাঙ্কগুলো নত তলের উপর রাখা বর্তমানে একটা ইনক্লাইন প্লেনে রাখা আছে, সেটা গড়িয়ে পড়ছে, তার অ্যাক্সিলারেশন সম্পর্কিত বিভিন্ন রকমের ঘটনাগুলো। হ্যালো, কি হালচাল সবার, কি খবর? তো আজকে হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করতে এসেছি, সেটা হচ্ছে ক্লাস 11 এর স্টুডেন্ট যারা সেম 1 এর এক্সাম দিতে চলেছে, তাদের সেই সেম 1 এর এক্সামে ফিজিক্সের কি কি ইম্পর্টেন্ট টপিকস আছে সেই টপিকগুলো সম্পর্কে আজকে আমরা ডিসকাশন করব। পার চ্যাপ্টার ধরে কি কি চ্যাপ্টার টপিক সেখান থেকে আসতে পারে, সেখান থেকে কোশ্চেন আসতে পারে, সেগুলো সম্পর্কে আজকে আমরা ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক। আমি কৌস্তভ স্যার, তো ওয়েলকাম টু দ্য অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ ফিজিক্সওয়ালা। তো চল স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে আমাদের কাছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এই জায়গা থেকে হচ্ছে কি কি আসতে পারে। ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মাত্রা বিশ্লেষণ, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কি কি করতে পারি, মানে দুটো ইকুয়েশন কারেক্ট আছে কি ভুল আছে, বা একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্সন, সেগুলো আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে করতে পারি। তারপর হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার এবং হচ্ছে স্ক্রু গেজ, এই দুটো জায়গা থেকে আমরা কি করতে পারি, নিউমেরিক্যালস এখান থেকে ডাইরেক্ট আসে এবং এগুলো প্র্যাকটিক্যাল ফিজিক্সেরও আমাদের কাছে পার্ট। নেক্সট হচ্ছে পরিমাপের ত্রুটি বা হচ্ছে এরর অ্যানালিসিস, এখান থেকে তো কোশ্চেন আসবেই আসবে, একটা হলেও কি দুটো হলো। তারপর হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার বা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এগুলো হচ্ছে একদম ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টার, অর্থাৎ ইউনিট অ্যান্ড মেথড বা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টারটা থেকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কাছে কি আছে, মোশন 1D মোশনের কাছে আছে আমাদের কাছে একদম বেসিক যে জিনিসপত্রগুলো, দূরত্ব, সরণ, দ্রুতি, গতিবেগ বা বেগ, ত্বরণ, এগুলো সম্পর্কে একদম নিউমেরিক্যালস তো আসে এখান থেকে। ঠিক আছে, এগুলো সম্পর্কে একদম ডাইরেক্ট কিছু একটা কন্ডিশন দিয়ে দেবে, সেখান থেকে নিউমেরিক্যাল গতিবেগ বেগ বের করতে বলবে, কিংবা আমাকে দূরত্ব সরণ এরকম বের করতে দেবে সেই জায়গাটা। নেক্সট হচ্ছে গ্রাফ, অর্থাৎ হচ্ছে দূরত্ব সময়ের গ্রাফ, গতিবেগ সময়ের গ্রাফ, ত্বরণ সময়ের গ্রাফ, সেই গ্রাফের অ্যানালিসিস, সেখান থেকে এরিয়া বের করতে হতে পারে, তার স্লোপ দিয়ে আমাদের কাছে অ্যানালিসিস করতে হতে পারে, সেই সমস্ত জায়গা কিন্তু লেখচিত্র, ভেরি ইম্পর্টেন্ট লেখচিত্র, যার জন্য আমি একটা স্টার দিয়ে রেখেছি অলরেডি। ঠিক আছে, আরো একটা স্টার দিয়ে দিতে পারি, কোনো অসুবিধার কিছু নেই এই জায়গায়, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের কাছে কি আছে, ইকুয়েশন অফ মোশন, অর্থাৎ কি গতির সমীকরণ। যে তিনটে সমীকরণ আমাদের কাছে গতির ছিল, সেই তিনটে সমীকরণের পাশাপাশি আমি বলবো আমাদের কাছে আরো একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে কি না, আমাদের কাছে যে nth টাইমে যে ডিসপ্লেসমেন্ট, সেটা সম্পর্কেও কিন্তু সেখান থেকেও কিন্তু আমাদের কাছে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, সেখান থেকেও কোশ্চেন আসে। এবং এই গতির সমীকরণগুলো, তারপরে হচ্ছে এই গতির সমীকরণকেই মডিফাই করা হচ্ছে উলম্ব গতির সমীকরণগুলো আসে, যেখানে এর জায়গায় জি দিয়ে আমরা রিপ্লেস করি এবং এস এর জায়গায় এইচ হাইট দিয়ে আমরা রিপ্লেস করি। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট টপিক ভেক্টর, এখানে অনেক টপিক লেখা আছে, দেখে ভয় পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা ইজি টপিক। ফার্স্ট হচ্ছে অবস্থান ভেক্টর, দুটি ভেক্টরে একটা ভেক্টর অবস্থান বা সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক আছে, অবস্থান ভেক্টর একটা অবস্থান থেকে একটা মাইনাস করে হচ্ছে আমরা সরণ ভেক্টর বের করতে পারি। তারপরে কি ভেক্টর বিভাজন, অর্থাৎ রেজলিউশন অফ ভেক্টর। তারপর কি আছে ভেক্টরের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল, তারপর সামান্তরিক সূত্র। ঠিক আছে, দুই বা ততোধিক ভেক্টরের বহুভুজ সূত্র আমরা কি করে করি না, একটা ভেক্টর জুড়ে আমরা করি, মানে ত্রিভুজ সূত্রটাকে দিয়ে দুটো করে নিয়ে রেজাল্টেন্ট বের করে আরেকটার সাথে আমরা জুড়ে বের করি। তারপর যে দুই ভেক্টরের গুণফল, দু ধরনের গুণফল হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে আমাদের কাছে ক্রস প্রোডাক্ট, অর্থাৎ স্কেলার গুণফল আর একটা ভেক্টর গুণফল। নেক্সট হচ্ছে একটা ভেক্টরের দিকে অন্য ভেক্টরের উপাংশ মানে কম্পোনেন্ট বের করতে হবে অন্য ভেক্টরের দিকে, এটা দুটো হতে পারে, একটা হতে পারে স্কেলার কম্পোনেন্ট বের করা, একটা হতে পারে ভেক্টর কম্পোনেন্ট বের করা। নেক্সট হচ্ছে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি, অর্থাৎ একজনের সাপেক্ষে আরেকজনের বেগ আমাদের কাছে বের করতে হতে পারে। গতিশীল ব্যক্তির সাপেক্ষে হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, মানে রেনম্যান প্রবলেম আর হচ্ছে রিভার বোট প্রবলেম, এই জায়গা থেকেও কিন্তু কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা জায়গা। যারা অলরেডি 25 ব্যাচে আমাদের কাছে, তাদেরকে এগুলো খুব ভালো করে করিয়েছি এবং হচ্ছে সেখানে কোশ্চেন প্রচুর প্র্যাকটিস করেছি এবং তোরা পারছিসও করতে, তো চিন্তার কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে আমাদের কাছে কি আছে, 2D মোশনে হচ্ছে কি আছে, মোশন ইন প্লেন বা দ্বিমাত্রিক গতিতে প্রাসের গতি, সবার আগে কি আসছে প্রাসের গতি মানে প্রজেক্টাইল মোশন, জানিস খুব ভালো করে 2D মোশনের একদম মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জায়গা। এবং 2D মোশনেরও রিলেটিভ মোশন আসতে পারে আমাদের কাছে, যে একজন এক্স অ্যাক্সিসে যাচ্ছে, একজন ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, তাদের মধ্যেকার রিলেটিভ মোশন বা রিলেটিভ হচ্ছে অ্যাক্সিলারেশন কত কি হতে পারে সেরকম ভাবে, বা কতক্ষণে তাদের মানে কোন টাইমের পর তারা ম্যাক্সিমাম দূরত্বে যাবে, কোন টাইমের পর তারা মিনিমাম ডিস্টেন্সে আসবে, এরকম টাইপের যে কোশ্চেনগুলো ভালো লেভেলের কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে এখানেও গতির সমীকরণ আমাদের কাছে 2D তে কিভাবে অ্যাপ্লাই করা হয়, 2D তে আমাদের কাছে হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে ভেঙে নিয়ে আমরা গতির সমীকরণ অ্যাপ্লাই করি। ডাইরেক্ট 2D কোনো আলাদা গতির সমীকরণ নেই, এই 1D গতির সমীকরণগুলো, ইকুয়েশন অফ মোশনগুলো, সেগুলোকে আমরা 2D তে ভেঙে 1D করে ভেঙে এক্স অ্যাক্সিসে একবার অ্যাপ্লাই করি, ওয়াই অ্যাক্সিসে একবার অ্যাপ্লাই করে আমরা এগুলো এখানে অ্যাপ্লাই করি। নেক্সট হচ্ছে আমাদের কাছে চ্যাপ্টার আছে লস অফ মোশন বা নিউটনের গতিসূত্র বলে যে চ্যাপ্টারটা আমাদের কাছে বইতে আছে, সেই চ্যাপ্টারটা কি আছে, সেখানে হচ্ছে ফার্স্ট একদম ইজি জিনিস মোমেন্টাম ভরবেগ। ঠিক আছে,
তারপর হচ্ছে গতিসূত্রের বিবৃতি, যে তিনটে আমাদের কাছে লজ আছে নিউটনের, সেগুলো, ঘাত বল বা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, টান সম্পর্কিত বিভিন্ন সমস্যা, যে টেনশন, আমি বারবার পড়াতে গিয়ে বলি যে টেনশন নিতে নেই, টেনশন দিতে হয় কাকে দিতে হয়, স্ট্রিংকে দিতে হয়। কিভাবে দিতে হয়? বডি থেকে অ্যাওয়ে দিতে হয়। যাই হোক, সেটা মজার কথা। তো টান সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন গুলো আসতে পারে, পুলি সিস্টেম, পুলি ব্লক সিস্টেম আসতে পারে আমাদের কাছে। তারপর হচ্ছে ওই কপি কলের যে সিস্টেম, তারপর হচ্ছে দুটো ব্লক কানেক্টেড আছে, দুটো একটা ব্লকের সাথে একটা ব্লক, সেগুলো। তারপর চলন্ত লিফটে হচ্ছে আপাত ওজন, এই যে লিফট যখন উঠছে নামছে ওজন বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, সেই সমস্ত কেসগুলো আমাদের কাছে আসতে পারে। নেক্সট হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, অর্থাৎ কোনো একটা কোশ্চেন দিয়ে দিল, সেখানে ফ্রি বডিতে ভেঙে চুরে আমাদের কাছে ফোর্স বিভিন্ন দিকে ডিভাইড করে তার রেজলিউশন করে, ভেক্টরের ফোর্সের রেজলিউশন করে আমাদের কাছে সেগুলো সলভ করতে হয়। নেক্সট হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র বা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে তো কোশ্চেন আসছে যে বন্দুকের রিকয়েল ভেলোসিটি কত হতে পারে, বা কিছুতে একটা কি ধাক্কা লাগলো তারপর সেটা কততে এগিয়ে যাবে, বাইরে এক্সটার্নাল ফোর্স যখন জিরো তখন আমাদের কাছে মোমেন্টাম জিরো, সেইভাবে কোশ্চেন সেই জায়গা থেকে আসে। নেক্সট হচ্ছে আমাদের কাছে কি আছে, সার্কুলার মোশন। এখানকার একদম বেসিক জিনিস, কৌণিক সরণ বা কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এইগুলো তো জানি, এখান থেকে সহজ সহজ কোশ্চেন আসতে পারে। স্থিতিবিজ্ঞান সংক্রান্ত আবর্ত গতির সমীকরণ, মানে ওই ইকুয়েশন মোশন গুলোকেই মডিফাই করে এখানে আমরা অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে। স্থিতিবিজ্ঞান সঙ্গে আবর্ত গতির মানে ওখানে যেটা এস বলতাম, এখানে সেটাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা বলবো, ওখানে যেটা নর্মাল অ্যাক্সেলারেশন এ বলবো, এখানে সেটাকে আলফা বলবো। তো এইভাবে আমরা অ্যাপ্লাই করি। তারপরে হচ্ছে কি রৈখিক ও কৌণিক ত্বরণের সম্পর্ক, ঠিক আছে, রিলেশন বিটুইন লিনিয়ার এন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনস, এইগুলোকে আমরা এখান থেকে বের করতে হবে। তারপর হচ্ছে আমাদের কাছে কি আসছে, সার্কুলার মোশন দুবার হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কি ফ্রিকশন। ফ্রিকশনে কি আছে আমাদের কাছে? ফ্রিকশন আছে স্থিত চল ঘর্ষণ, এদের গুণাঙ্কগুলো। নত তলের উপর রাখা বস্তু, মানে একটা ইনক্লাইন প্লেনে রাখা আছে, সেটা গড়িয়ে পড়ছে, তার অ্যাক্সেলারেশন সম্পর্কিত বিভিন্ন রকমের ঘটনাগুলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কাছে স্থিতি বা হচ্ছে বিরাম কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ, এই জায়গা থেকে ফ্রিকশন আসতে পারে। এছাড়াও যদি কোশ্চেন ভালো হয়, ব্লক অন ব্লক ফ্রিকশন আসতে পারে, একটা ব্লকের উপর একটা ব্লকের ফ্রিকশন হলে তখন কেমন কি কেস হতে পারে, সেগুলো আসতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কাছে আসছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আমাদের কাছে কি আসছে, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকার্য, মানে যখন ভ্যারিয়েবল ফোর্স হবে আমাদের কাছে ইন্টিগ্রেশন করতে হবে, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স, সেইভাবে আমাদের কাছে বের করতে হয় ওয়ার্ক ডান। এগুলো তোরা হয়তো এক্ষুনি পড়িস নি, এখনো এত দূর হয়তো অনেকেই জানিস না। তো এগুলোকে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যখন পড়বি আস্তে আস্তে জিনিসপত্রগুলো তোরা রিলেট করতে পারবি, অসুবিধার কিছু নেই। তারপর হচ্ছে কি পাওয়ার বা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে, যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল, এর আন্ডারে দুটো আছে আমাদের কাছে, পোটেনশিয়াল এনার্জি এবং হচ্ছে কাইনেটিক এনার্জি আসছে। তারপর হচ্ছে কার্যশক্তি উপপাদ্য, অর্থাৎ নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন আমাদের কাছে কাইনেটিক এনার্জি। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক এনার্জি থিওরেম, যেটাকে আমরা বলি। বস্তুর ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক, ঠিক আছে, এই জায়গা থেকে একটা কোশ্চেন আসতে পারে। এবং শক্তির রূপান্তর বা শক্তির সংরক্ষণ নীতি, মানে কনজারভেশন অফ এনার্জি, এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট প্রত্যেকটা এই চ্যাপ্টারে, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট, মেকানিক্সের প্রত্যেকটা জায়গায়, ফিজিক্সের একদম বেস, ঠিক আছে। সেগুলো না পড়লে পরবর্তীকালে ক্লাস 12 গিয়েও কিন্তু আমাদের কাছে প্রবলেম ফেস করতে হবে। এরপর যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে আমাদের কাছে কি আসছে, এই যে সেন্টার অফ মাস এন্ড হচ্ছে কলিশন, স্থিতিবিজ্ঞান যে চ্যাপ্টারটাকে বলি, সেখানে হচ্ছে ভরকেন্দ্র সম্পর্কে বের করতে হবে, সেন্টার অফ মাস, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কাছে ভরকেন্দ্রের গতি বের করতে হতে পারে। তারপর হচ্ছে কি নৌকার উপরে আরোহী স্থান পরিবর্তন, মানে একটা কোনো প্ল্যাঙ্ক আছে, তার উপর হচ্ছে একদিক থেকে একদিকে হেঁটে যাচ্ছে আরেকজন, আর একদিকে হচ্ছে দুজন হেঁটে আসবে, একজন হেঁটে যাচ্ছে, তো নৌকাটা কতটা সরবে, যেহেতু এক্সটার্নাল ফোর্স লাগছে না, তো সেই জন্য আমাদের কাছে হচ্ছে সেন্টার অফ মাস কোনো রকম কোনো মুভ করবে না, সেটা একই জায়গায় থাকবে, সেইভাবে যে টাইপের কোশ্চেন গুলো আসে সেটা আসে। নেক্সট হচ্ছে দুটি বস্তু কোণের একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ মানে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ, দু ধরনের আমাদের কাছে তাদের যে ফর্মুলাস গুলো আছে, সেই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে আমাদের কাছে, এবং তার অ্যাপ্লিকেশনও আমাদের কাছে কিন্তু আসে। নেক্সট হচ্ছে আমাদের কাছে একদম লাস্ট চ্যাপ্টার আছে, এখানে চ্যাপ্টার নাম্বারটা একটু ভুল দেওয়া আছে, এটা হচ্ছে রোটেশনাল মোশন হবে, ঠিক আছে। এটা হচ্ছে রোটেশনাল মোশন বা হচ্ছে ঘূর্ণন বলে যে চ্যাপ্টারটাকে আমরা জানি, তাই তো। এটা হচ্ছে রোটেশনাল মোশন, চ্যাপ্টারটার নামটা চেঞ্জ করে দিই, রোটেশনাল মোশন, ঠিক আছে। এবার রোটেশনাল মোশনের আন্ডারে কি কি আমাদের কাছে আসতে পারে, ফার্স্ট হচ্ছে আমাদের কাছে এই যে দ্বন্দ্ব বা হচ্ছে টর্ক সম্পর্কিত বিভিন্ন রকমের কোশ্চেন, যে টর্ক ইজ ইকুয়াল টু এফ ক্রস আর, সেখান থেকে কোশ্চেন আসে। এবার পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করে আমরা যেটা করি, টর্ক ও কৌণিক ত্বরণের সম্পর্ক, ঠিক আছে, যেরকম ভাবে আমরা বল আর হচ্ছে ত্বরণের সম্পর্ক বের করছিলাম, এখানে হচ্ছে আমাদের কাছে টর্ক এবং কৌণিক ত্বরণের সম্পর্ক আসবে। সেম ভাবে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ গাইরেশন দিয়ে কোশ্চেন কিছু আসে। সমান্তরাল অক্ষ এবং লম্ব অক্ষ উপপাদ্য, যে জায়গার অ্যাপ্লিকেশন আমাদের কাছে কিন্তু একটা আসার চান্স খুব বেশি এক্সামে। তারপর হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র, নর্মাল আমরা ওখানে যেটা পড়ছিলাম ভরবেগ সংরক্ষণ সূত্র, এখানে পড়বো ল অফ কনজারভেশন অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেহেতু রোটেশনের কেস হচ্ছে।
তারপর হচ্ছে পিওর রোলিং মানে হচ্ছে একদম বিশুদ্ধ ঘূর্ণন যেটাকে বলি সেটা। টোটাল কাইনেটিক এনার্জি, পিওরলি রোলিং অবজেক্ট, এগুলো মানে একটা ছোট ছোট সাব টপিকও বলা যেতে পারে যে টোটাল কাইনেটিক এনার্জি আমাদের কাছে কত হবে যখন পিওরলি রোল করছে, তখন তার ক্ষেত্রে কি হবে। তারপর হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইন রোলিং, রোলিং এর ক্ষেত্রে আমাদের কাছে কনভার্সন এনার্জি আমাদের কাছে কিভাবে কনজারভেশন থাকছে সেগুলো সম্পর্কেও আমাদের কাছে কিন্তু টপিক আসতে পারে। তো এই হচ্ছে আমাদের কাছে মোটামুটি সেম ওয়ানের যত রকমের ইম্পর্টেন্ট টপিক হয় সেইগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম। এগুলো থেকেই এক্সামে কোশ্চেন আসবে এই জায়গাগুলো থেকে, তো প্রত্যেকে ভালো করে এখানগুলো থেকে পড়, এখন থেকেই, এখনো টাইম আছে এক্সামের আমাদের কাছে। তো ভালো করে প্রত্যেকে পড়, এখান থেকে কোশ্চেন প্র্যাকটিস কর প্রচুর পরিমাণে, প্রত্যেকে এক্সামে গিয়ে কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আবার দেখা হবে কোনো একদিন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।